সিএফএল সার্ভে আর স্কাউট এটা ইস্টবেঙ্গল সংক্রান্ত আলোচনা করব। অবশ্যই তাতে বাংলার ফুটবল থাকবে। তো সাম্প্রতিককালে আমার পরিচিত দুজন ইস্টবেঙ্গল ফ্যান, একজন একটু অভিজ্ঞ, একজন সদ্য কর্মজগতে প্রবেশ করতে চলেছে, হয়তো সে এখনও মূলত স্টুডেন্ট। তো তারা দুটো প্রশ্ন করেছিল বা দুটো বক্তব্য রেখেছিল আমাকে ব্যক্তিগতভাবে। তো তার ভিত্তিতে মনে হলো একটা ছোট্ট একটা আলোচনা করা যেতেই পারে। তো আমি আজকে একটু আগে একটা সার্ভে নিয়ে একটা ছোটো একটা অডিও পরিবেশন করেছি বা তৈরি করেছি। সেটা ট্যুরিজম সার্ভে নিয়ে। আমরা দেখেছি একটা ট্যুরিজম সার্ভে রিপোর্ট বেরিয়েছে ভারতের। সেটা আমার মনে হয়েছে তার প্রোটোকলটা একটু ডিফেক্টিভ এবং সেটা কারোরই কোনো কাজে নয়। তো সেইটা নিয়ে একটা ছোট্ট আলাদা অডিও করেছি, সেটা আমি শেয়ার করে নিই আমার ফুটবলের এই চ্যাট ফোরামে। আচ্ছা, আমরা আসি ফুটবলের ক্ষেত্রে স্কাউট নিয়ে একটু আসি। তো আমার ওই যে স্টুডেন্ট যে পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান আছে, সে আমার বলছে, দাদা মানে আমাদের অনেক ভালো স্কাউট নিয়োগ করতে হবে, ভাস্কর ভালো স্কাউটিং এরকম ভাস্করের মতন লোককে নিয়োগ করতে হবে। ভাস্কর এই মুহূর্তে আমি দেখেছি ওর একটু শারীরিক সমস্যা রয়েছে, কিন্তু ভাস্কর কিন্তু অতীতে ভালো স্কাউটিংয়ের কাজ করেছে আমরা জানি। বাইচুং ভুটিয়াকে ভাস্কর আর সুরজিৎ সেনগুপ্ত স্কাউট করেছিল উত্তরবঙ্গের একটা ক্যাম্প থেকে। এবং সাম্প্রতিককালে আপনারা যে দেবজিৎ রয়কে দেখেছেন ফরওয়ার্ড, তাকেও কিন্তু ভাস্কর গাঙ্গুলি আর মিহির বোস স্কাউট করেছিল উত্তরবঙ্গ থেকে। তো স্কাউট নিয়ে আমার একটা মতামত আছে যে স্কাউট কেন লাগবে। দেখুন, একটা পারফেক্ট একটা যদি আপনার একটা সিস্টেম থাকে, এই মুহূর্তে নেই, আশা করি ভবিষ্যতে কোনো একদিন হবে, একটা যে পিরামিড ফুটবল স্ট্রাকচার, একটা ইউনিফর্ম সিলেবাস, ইউনিফর্ম ট্রেনিং, ইউনিফর্ম অ্যাসেসমেন্ট, সেগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার তখন স্কাউট লাগবে না। আপনি যদি একটা সাধারণ একটা এডুকেশন সিস্টেম ভাবেন বা একাডেমিক এডুকেশন, আপনি আপনার পেশা যাই হোক, আপনি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার বা বিজনেসে এমবিএ যাই হোক, আপনার কোনো স্কাউটের সম্মুখীন হয়েছেন আপনি জীবনে। স্কাউট তখন লাগে যখন কোনো সিস্টেমিক এডুকেশন সিস্টেম নেই, সিস্টেমিক ইভ্যালুয়েশন নেই, অ্যাসেসমেন্ট নেই, রিপোর্টিং নেই, তখনই আপনার স্কাউটিংটা লাগে। যেটা ওই যে শিকারের মতন, শিকারের চোখ আছে কি না। শিকার কখন লাগে? যখন আপনার কাল্টিভেশন নেই বা এগ্রিকালচার নেই বা কন্ট্রোলড একটা প্রসেস নেই ফর প্রোডাকশন অফ ফুড, তখন আপনার শিকার করতে হয় যে শিকারের চোখ আছে কি না। যেমন ইলিশ মাছ চেষ্টা করছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকার, ওটা যদি কন্ট্রোলড ওয়েতে তৈরি করা যায়। কিন্তু ইলিশ মাছ আমরা জানি মূলত সমুদ্র থেকে ধরতে হয়, নদী থেকে নয়। যদিও পদ্মার ইলিশ আমরা বলি, কিন্তু ইলিশ মূলত সমুদ্রের মাছ, এবং যে মাস্কেল ফিশিংটা হয় সেটা কিন্তু সমুদ্র থেকে হয়, কোনো রূপনারায়ণ থেকে বা পদ্মা থেকে নয়। তো সেক্ষেত্রে আপনার ওই হান্টিং করতে হয়, কোথায় রয়েছে টেকনোলজি দিয়ে আপনাকে খুঁজে বার করতে হয়। কিন্তু নর্মাল আপনি যখন মাছ করছেন, তখন কিন্তু মাছ চাষ করছেন, তখন আপনার স্কাউটিং বা ওই শিকারির চোখটা লাগে না। প্রপার সিস্টেম রাখবেন, স্কাউট লাগবে না। কিন্তু এই মুহূর্তে তো আমরা ওই সিস্টেমে নেই, তো এই মুহূর্তে অবশ্যই স্কাউট লাগবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে চিরকাল কিন্তু লাগবে না স্কাউটটা। আচ্ছা, আসি এবার সিএফএল সার্ভের কথায়। তো আমি গত 2-3 বছর সিএফএল দেখতে দেখতাম কিছু কিছু প্লেয়ারের ক্ষেত্রে বলেছিলাম যে এরা কিন্তু আইএসএলে ভালো করবে, আর কিছু কিছু ক্ষেত্রে আমি বলেছিলাম এরা কিন্তু আইএসএলে পাঠালেও ভালো কিছু করবে না। তো আমার পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান বলছে, দাদা অতীতে আমরা দেখেছি বাসুদেব মণ্ডল বা সন্দীপ নন্দী বা আমাদের এই অর্ণব মণ্ডল, এরা ছোট দলে খেলা, এরা খেলছে, ছোট দলে খেলছে, তখনই কিন্তু এরা ভারতীয় দল থেকে ডাক পেয়েছিল, এরকম ব্যাপার। তো বলছি, দাদা তাহলে কলকাতা ফুটবল লিগ থেকে কেন একজন প্লেয়ার আইএসএলে খেলতে পারবে না? ঠিক কথা, না পারার কিছু নেই, কিন্তু আপনাকে কিন্তু সেক্ষেত্রে যে অ্যাসেসমেন্টটা করবেন বা সার্ভেটা করবেন, সেটা কিন্তু সেটা মাথায় রেখে করতে হবে, যেটা
আমি হতে দেখিনি। আমাদের যে কোচ আছেন বিনো, তাকে করতে দেখিনি, বা ইজমাল ফ্যানদের এবং ফ্যান গ্রুপদের, তারা অনেকেই এজেন্টের সাথে কাজকর্ম করে। আমি দেখেছি কোনো প্লেয়ারের জন্মদিন হলে কিছু ইজমাল ফ্যান খুব তাকে তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানায়। মানে সে ইজমালে কোনোদিন খেলেনি এরকম প্লেয়ারকেও। বোঝাই যায় মানে এখানে এজেন্টের সাথে একটা কোলাবোরেটিভ একটা প্রজেক্টে তারা ব্যস্ত। তা আপনি আপনি কি যখন ইভ্যালুয়েট করছেন একটা কলকাতা ফুটবল লিগের প্লেয়ার, কলকাতা ফুটবল লিগের মান আপনি যাই বলুন, অবশ্যই সেটা এই মুহূর্তে তো আইএসএলের মানের নয়, কিন্তু তার মানে এই নয় যে কলকাতা ফুটবল লিগে প্রত্যেকটা প্লেয়ার যারা খেলছে তারা আইএসএলে খেলার যোগ্য নয়। আইএসএলে খেলার যোগ্য নয় কথাটা হচ্ছে এরকম, ধরুন একটা প্লেয়ার সে আজকে কলকাতা ফুটবল লিগে খেলছে, আপনি কালকে যদি তাকে দুম করে আইএসএলে নামিয়ে দেন, কোনো প্রস্তুতি ছাড়া সে হয়তো ফেল করবে। কিন্তু আপনি যদি তাকে 1 মাস সময় দেন, আইএসএলে যে স্পিড, পাওয়ার, স্ট্যামিনা তার সাথে মানিয়ে নেওয়ার, সে হয়তো সেক্ষেত্রে পাস করবে। তো এই 1 মাসের সুযোগটা আপনি কাকে দেবেন? আপনি জেসিনকে দেবেন নাকি আপনি তন্ময় দাস, শ্যামল বেসরাদের দেবেন? সেটাই হলো মূল প্রশ্ন, যেখানে সমস্ত সার্ভে বা অ্যাসেসমেন্ট গণ্ডগোল হয়ে যায় ইস্টবেঙ্গলের ক্ষেত্রে। এখন আমি অনেককে দেখছি তারা বলছে যে জেসিনকে লোন আউট করে দেওয়া হোক, ও কলকাতা ফুটবল লিগে ভালো খেলে কিন্তু আইএসএলের জন্য একদমই অযোগ্য। তো এই কথাটা কিন্তু আমি অনেক আগেই বলেছিলাম, ওর কলকাতা ফুটবল লিগের খেলা দেখেই বলেছিলাম। কেন এই যে বলছি, আপনি কি দেখছেন? আমি যেটা আমার ওই ট্যুরিজম সার্ভের ক্ষেত্রে বলেছিলাম যে যেই সংস্থায় সার্ভেটা করেছে একদম ডিফেক্টিভ একটা প্রোটোকল ব্যবহার করেছে, যেটা মূল উদ্দেশ্যটা সাধন করতে কোনোভাবেই সহায়ক নয়। তো এই ক্ষেত্রেও একটা কলকাতা ফুটবল লিগে একটা ছেলে গোল করছে, সে জেসিন হোক বা ডেভিডের ক্ষেত্রে একই কথাই বলবো। আপনি শুধু গোলের সংখ্যাটা দেখবেন না, আপনাকে দেখতে হবে সে কীরকম খেলছে। গোলের সংখ্যা থেকেও বড় কথা হচ্ছে সে কীভাবে খেলছে। সেইগুলো নিয়ে আর বিস্তারিত অত ডিটেলে আলোচনা করছি না। সেই খেলাটা সহায়ক কিনা আইএসএলের জন্য, মানে সে যেই রকম খেলছে সেই খেলার সাথে তাকে যদি আমি 1 মাসের অ্যাডভান্স ট্রেনিং দিই, আইএসএলের স্ট্রেংথ, স্ট্যামিনা, পাওয়ারের সাথে, স্পিডের সাথে মানিয়ে নেওয়া, সে কি আইএসএলে খেলতে পারবে? এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কাউকে আইডেন্টিফাই করছেন যে রাইট কাইন্ড অফ ক্যান্ডিডেট ফর প্রমোশন, জাস্ট বিকজ কেউ মানে ডিফেন্সে দারুণ খেললো কলকাতা ফুটবল লিগের মানে, বা ফরওয়ার্ড লাইনে বা মাঝমাঠে, আপনি তাকে যদি আইএসএলে প্রমোট করে দেন, আপনার সেই কাজ কিন্তু বিফল হওয়ার সম্ভাবনাই বেশি। তো এইটাই বলার ছিল। সকলে ভালো থাকবেন।